বিছানার উপর থেকে সবেমাত্র ফোনটা হাতে নিলাম, তখনই কেউ আমার হাত ধরে ঘুরিয়ে সপটে আমার গালে চড় মেরে দিল। ঘটনা আসমিততায় আমি পুরা হতভম্ব হয়ে গেলাম। গালের এক পাশে শিরশির করছে, যেন কোনো সাড় পাচ্ছি না। অবশ হয়ে গেলে যেমন হয় তেমন মনে হচ্ছে। এমন হঠাৎ আক্রমণে কেমন প্রতিক্রিয়া দিতে হয় সেটা যে আমি ভুলেই গেছি। আমি স্থির হয়ে একদৃষ্টি তাকিয়ে আছি সামনের মানুষটার দিকে, আর সামনের মানুষটা আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে। তখনই আমার মুখের ওপর আমার রুমালটা ছুঁড়ে মেরে বলে, তোমাকে কিছু বলি না মানে যা মনে আসে তাই করছো? কি পেয়েছো আমাকে? আমারই ভুল হয়েছে তোমাকে বিশ্বাস করে, তোমার দেওয়া জিনিস নেওয়ার, তোমার থেকে কিছু আশা করা। সব সময় আমাকে ছোট করার কথা মাথায় ঘুরঘুর করে। সেলফিশ মেয়েটা, একটা সময় নিজেকে ছাড়া আর কারো কথা ভাবতেই পারো না। এরপর থেকে তুমি একদম আমার থেকে দূরে থাকবে। জাস্ট সেট অ্যাওয়ে ফ্রম মি স্টুপিড। কথাটা বলেই শান হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে ছাদে চলে গেল। রাগে শরীর ফেটে যাচ্ছে শানের। নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে। পাশে দেওয়ালে শান নিজের হাত দিয়ে সজোরে একটা ঘুষি মারল। হাতটা পুরো লাল বর্ণ ধারণ করলো। শান একবার নিজের হাতের দিকে তাকালো। এই হাত দিয়ে আজ ও ওর পরীকে মেরেছে ভাবতে বুকটা কেঁপে যাচ্ছে। কেন যে ওর রাগটা কন্ট্রোল করতে পারে না জানা নেই। শান ছাদে কানে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ আগের কথাই ভেবে যাচ্ছে। আজকে শানের নতুন অর্ডারের কাজটা শুরু করার কথা ছিল, এজন্য জরুরি একটি মিটিংয়ে ছিল। অফিসের গুরুত্বপূর্ণ পদে যারা আছে তারা সহ ঐশীকে কোম্পানি থেকে সব স্টাফ উপস্থিত ছিল। ঐশী নেই, সব শানকে সামলাতে হবে, এজন্য শান আজকে অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল। এই কাজটা কমপ্লিট হলে অনেক প্রফিট হবে সবার। শান অনেক খুশি ছিল। তার উপরে সকালে সোহার দেওয়া উপহার, যেটা ওর খুশিকে দ্বিগুণ করে দিয়েছিল। অফিসে পৌঁছাতে তিমির বলল, কি ভাই আজকে এত খুশি খুশি লাগছে, কি ব্যাপার? শান তিমিরের দিকে তাকিয়ে বলল, খুশি তো হতেই হবে, আজকে কত ভালো একটা দিন বল। যাই হোক, ওই দিনের সব কিছু রেডি তো? তিমির হাত দেখিয়ে বলে, সব একদম ফার্স্ট ক্লাস আছে। তখনই শানের ভিয়ে এসে বলল, স্যার সবাই চলে এসেছে মিটিংয়ের রুমে, সবাই আপনার জন্য ওয়েট করছে, চলুন। শান মাথা নেড়ে সায় দিল। এরপর ওরা তিনজনে এগিয়ে গেল মিটিং রুমের দিকে। শান সবার সাথে খানিকটা কুশল বিনিময় করলে স্লাইড চলে যায়। খুব সুন্দর করে স্লাইডটা সবাইকে বুঝিয়ে দিল কিভাবে কি হবে, কে কোন কাজ করবে, কে কোনটা দায়িত্ব থাকবে, সব কিছু। স্লাইড শেষ হওয়ার পর শান সবাইকে বলল, আশা করি আপনারা সবাই বুঝে গেছেন কিভাবে কি করতে হবে। আমি চাই প্রজেক্টটার কোনো ভুল ত্রুটি না হয়, একদম পারফেক্টভাবে কাজটা শেষ করব আমরা। আশা করছি আপনারা সবাই আমাকে প্রজেক্টটা সাকসেসফুল করতে সাহায্য করবেন। শান কথাটা শেষ করতে সবাই একসাথে বলল, ওকে স্যার। কাজ শেষ। শান এসে নিজের চেয়ারে বসলো। ম্যানেজার বাকি কাজটুকু সবাইকে বুঝিয়ে দিল। শান কিছু বলবে তাই সবাই শানের দিকে মনোযোগ দিল। তখনই তিমি শানকে নিচু স্বরে বলল, শান তোর গালে মার্কারের লাল কালি লেগেছে, এটা মুছে ফেল। তিমির কথা শুনে শানের মনে পড়ল তখন স্লাইড বোঝাচ্ছিল সেই কালি হয়তো। শানও নিচু স্বরে বলল, বেশি লেগেছে না হালকা? একটা টিস্যু নিয়ে মুছে নে, হয়ে যাবে। শান পাশে রাখা টিস্যুর বক্স থেকে টিস্যু নিচে যাবে তখনই মনে সোহার রুমালের কথা। সোহা বারবার বলেছে সেটা যেন ইউজ করে। এই প্রথম সোহার মন থেকে শানকে কিছু দিয়েছে, তাও নিজের ওড়না দিয়ে। শান সেটা ইউজ করবে না, এটা কখনো হতে পারে না। তাই শান পকেট থেকে রুমালটা বের করে নিল। রুমালটার দিকে তাকে একটু অবাক হলো। এত ভাঁজ করা কেন বুঝতে পারছে না শান। সকালে সোহা যখন দিয়েছিল শান খেয়াল করেছিল, তবে সময় ছিল না দেখে জিজ্ঞেস করা হয়নি। হঠাৎ তিমির বলল, ভাইরে ভাই, এটা যে ভাবির উপহার দিয়েছে সেটা তোর মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে কত ভালোবাসা। তিমির হাসলো কিছুটার সাথে শানও, তারপর আবার বলল, এবার রুমাল নিয়ে জল্পনা কল্পনা শেষ হলে এইবার মুছে বাকি কাজটা কমপ্লিট করে মিটিংয়ে শেষ কর, সবাই ওয়েট করছে। তিমির কথা শুনে শান নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো।
রুমালটা ভাঁজ খুলে সেখানে হালকা একটু পানি দিয়ে মুখটা মুছে নিল। তারপর আবার বলা শুরু করলো। উপস্থিত সবাই শানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, সাথে একে অপরের সাথে কানাঘুষাতো করছে, অনেক মিটিমিটি হাসছে। তিমির পুরো স্পিচলেস হয়ে গেছে শানকে দেখে। সবাই হঠাৎ এমন ব্যাপার। শান প্রচণ্ড বিরক্ত হলো। শান বিরক্ত হয়ে বলল, হোয়াট হ্যাপেন, কি হয়েছে সবার? এভাবে আমার দিকে কি দেখছেন? কাজে মনোযোগ দিন। শানের ধমক শুনে সবাই চুপ হয়ে গেল, কেউ মুখ খুলল না। তখনই তিমির শানকে বলল, উঠ, এখান থেকে চল আমার সাথে। তিমির কথা শুনে শান অবাক হলো। মিটিং মাঝপথে রেখে কোথায় যাবে? তিমির আর কোনো কথা না বলে শানের হাত ধরে টানতে টানতে মিটিং রুমের বাইরে নিয়ে এলো। তিমির, এটা কেমন ব্যবহার করছিস? কি হয়েছে বলবি তো? এখনই দেখতে পাবি, চল আমার সাথে। তিমি শানকে ওয়াশরুমে নিয়ে এসে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। শানের চোখে আয়নার দিকে পড়তে পুরা শকড হয়ে গেল। পুরো মুখ কালি লেগে আছে। তিমির বলল, কালি কোথা থেকে লাগলো? নিজেকে নিজেই হাসির পাত্র না বানালে চলছে না, দেখে ইউজ করবি না? শান নিজেও বুঝতে পারছে না কালিগুলো কি করে লাগলো। শান পুরো বাকরুদ্ধ হয়ে গেল। শান তিমিরকে বলল, তুই যা এখান থেকে, আর মিটিংটা ক্লোজ কর, আমি পরে কথা বলে নেব। বাট শান হাত দেখিয়ে তিমিরকে থামিয়ে দিল। গো তিমির, আর কথা বলিস না। শানের কথা শেষ হতেই তিমির চলে গেল। শান আর বুঝতে অসুবিধা হলো না এটা সোহার কাজ, কিন্তু মনটা মানতে চাচ্ছে না। কেন করবে সোহা এমনটা? তারপর একটা পরীক্ষা করার জন্য শান তাড়াতাড়ি নিজের পকেট থেকে রুমালটা বের করে পানি কলটা ছেড়ে তার নিচে রুমালটা ভিজাতেই কালো কালো কালি বের হতে থাকলো। শান নিজের চোখটা বন্ধ করে নিল। রাগে শানের পুরো শরীরটা কাঁপছিল। এজন্য না যে সবার ওপরে হাসছে, কষ্টটা এর জন্য পাচ্ছিল ও। আজকে সোহার কাছে প্রথম উপহার পেয়ে যে খুশিটা হয়েছিল সেটা এক মুহূর্তে শেষ হয়ে গেল। শান ভেবেছিল হয়তো সোহার মনে ওর জন্য এই একটু একটু ভালো লাগা তৈরি হচ্ছে। কত আশা করেছিল এভাবে হয়তো একদিন সম্পর্কটা আরও 5টা স্বামী স্ত্রীর মতো হবে, কিন্তু এক নিমিষে মনটা ভেঙে খান খান হয়ে গেল। কষ্টটা সেখানেই লাগে। খুশির জায়গায় সোহার ওপর কিছু অভিমান, রাগ, ক্ষোভ জমা হয়ে গেল। ফলস্বরূপ এই ঘটনা। এসব ভেবে শানের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমি এখন এখানে এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছি, আমার গালে শানের হাতের 5টা আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে গেছে। এতক্ষণে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি সেলফিশ? কি এমন করলাম সেলফিশের? আমি তো জাস্ট ওনার ফিল করাতে চেয়েছিলাম। ওই দিন যখন উনি আমার সাথে এমনটা করেছিল তখন আমার কেমন লেগেছে। শানের কথাগুলো আমার হৃদয় ওফর হয়ে পড়ছে। ও থাকবো না, আমি ওনার সাথে চলে যাব, ওনার থেকে অনেক দূরে। কথাটা বলেই আমি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। চারদিকে মৃদু বাতাস বইছে, তাতেও যেন হাড় কাঁপানো শীত লাগছে। শানের ছাদে যখন এসেছিল তখন সূর্যটা একদম মাথার উপর ছিল, আর তখন সূর্যটাকে কোথাও দেখা যাচ্ছে না বলেই চল। সময় কত দূরত্ব চলে যায়, চারদিকে কালো অন্ধকার ছেয়ে গেছে। হাতের ঘড়ির দিকে চোখ পড়তে দেখে সন্ধ্যা 6টা বাজে। দেখে শান অবাক হলো, এতটা সময় ছাদে ছিল। হঠাৎ শানের সোহার কথা মনে হতেই শান উঠে দাঁড়ালো। দ্রুত ছাদ থেকে নেমে রুমে চলে আসলো, কিন্তু রুমে কোথাও সোহা ছিল না। একদম যা ভেবেছিল তাই। কোথায় গেছে এত রাতে? শান রুমে জায়গায় খুঁজলো, তারপর ওর মায়ের ঘরে গেল। আশ্চর্য বিষয়, শান মায়ের রুমে ছিল না। শান দ্রুত নিচে নেমে এলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, রহিমা আন্টি, ও রহিমা আন্টি। 2বার ডাক দেওয়ার পর রহিমা আন্টি রান্নাঘর থেকে নেমে ছুটে এলো। যে মেজো বাবা, কিছু কইবেন? শান রহিমার সামনে এসে বলল, আম্মা কই, ঘরে দেখলাম না। বড় ম্যাডাম তো সকালে সোহা বৌমনির বাপের বাড়ি গেছে, এখনও আসে নাই। শান কথাটা শুনে অবাক হলো। সোহাদের বাড়ি গেছে কই? মা আমাকে তো বলে নাই। শান আবার বলল, আচ্ছা সোহাকে দেখছো? বাড়ির বাহিরে গিয়েছে নাকি বাড়িতে আছে তা কইতে পারি না, আমি রান্নাঘরে আসছিলাম। কথাটা শুনে শান হতাশ হলো। শানের চিন্তায় মাথা নাড়া দিয়ে উঠল। ওই মেয়ে যে অভিমানী, একটা অঘটন ঘটিয়ে বসবে না তো? উফ, কেন যে তখন মাথাটা এত গরম করতে গেলাম? ও তো জানেই সোহা এমনই, তারপরও কেন মাথাটা চট করে গরম হয়ে গেল। শান পুরো বাড়ি প্রত্যেকটা রুমে
আরেকবার খুঁজে নিল, কিন্তু কোথাও পাচ্ছে না। মাথা ধরে যাচ্ছে, কোথায় যেতে পারে। আচ্ছা, সোহা নিজের বাবার বাড়িতে যায়নি তো? ভাবতে পকেট থেকে শান নিজের ফোনটা বের করলো। শান নিজের মায়ের নাম্বারটা ডায়াল করে কল দিল। সাথে সাথে ফোন রিসিভড হলো। শান চিন্তিত কণ্ঠে বলল, আম্মা, সোহা কি তোমার সাথে ওই বাড়িতে আসো? এই বাড়িতে থাকবে কেন? আমি তো একাই আসছি। শান মন খারাপ করে বলল, ও। শানের মা বলল, চিন্তিত কণ্ঠে বলল, কেন, কি হয়েছে? সোহা কি বাড়িতে নাই? তোর কণ্ঠ এমন লাগছে কেন? কই, কেমন লাগছে? আসলে আমি এখনও অফিসে। সকালে সোহা বলছিল তুমি নাকি ওদের বাড়ি যাবে, তাই ভাবলাম ও তোমার সাথে গেল কিনা, এজন্য জিজ্ঞেস করলাম। মামুনা বেগম একটি স্বস্তির নিঃশ্বাস নিল। তুই যেভাবে বলছিস আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো তোর আজকে এত লেট কেন? ও অফিসে একটা জরুরি কাজ ছিল। আচ্ছা আম্মা, এখন রাখি, বাড়ি ফিরে কথা হবে। আচ্ছা। মায়ের সাথে কথা বলে আরও চিন্তা বেড়ে গেল। অদ্ভুত, বাড়িতে নেই, বাবার বাড়িতেও নেই, তাহলে গেল কই? শান নিজের মাথায় হাত দিল। সোহা দেখতে না পেয়ে যেন নিজের কাছে নিজেই পাগল পাগল লাগছে। শান দৌড়ে গেল গেটের কাছে, গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করল, সোহাকে যেতে দেখছো বাইরে? দারোয়ান জবাব দিল, না স্যার, ম্যাডাম বাইরে যায়নি। শান এবার রেগে বলে উঠল, অদ্ভুত একটা মানুষ, কি তাহলে উধাও হয়ে গেছে নাকি বাড়ি থেকে? শানের চিৎকার শুনে দারোয়ান প্রচণ্ড ভয় পেয়ে গেল। শান কি করছে ও নিজেও জানে না, নিজের হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছে। শান চিৎকার শুনে মালিক দৌড় এলেন। কি হয়েছে বাবা, কি লাগবো? শানের কান্না আসছে ধরা গলায় বলল, চাচা, সোহা কই দেখছেন ওকে? হয় সেই সকাল থাইকা বাগানে বইয়েই রইছে। কথাটা শেষ হতে না হতেই শান পাগলের মতো ছুটল বাগানের দিকে। অনেকক্ষণ ধরে বাগানে বসে আছি, কান্না করতে করতে আমার চোখ ফুলে গেছে। এখন তাকাতেও কষ্ট হচ্ছে, সাথে মাথা ব্যথা, প্রচণ্ড হাওয়া লাগছে গায়ে। কিন্তু এখন শরীরে কষ্ট হচ্ছে, মনের কষ্টটা বেশি লাগছে। আমার বাবা মা কখনো আমার গায়ে হাত তোলেনি, আর উনি হাউমাউ করে কাঁদছে। ইচ্ছে করছে, বাট পারছি না। মা যদি আমাদের বাড়িতে না যেত, তাহলে হয়তো আমি আমার বাড়িতে চলে যেতাম, বাট এখানে আমার একটা রাস্তা বন্ধ। শান বাগানে এসে দেখল সোহা বাগানে বেঞ্চে দুই হাঁটু মুড়ে গুজে মাথা নিচু করে দিয়ে বসে আছে। শান আস্তে আস্তে সোহার কাছে এগিয়ে গেল, নিজের গায়ে ব্লেজারটা খুলে সোহার গায়ের উপর দিয়ে দিল। হঠাৎ গায়ের উপর গরম কাপড়ের মতো কিছু অনুভব হতেই আমি দ্রুত মাথা তুলে তাকিয়ে শান দেখে আমার ভিতর থেকে কান্নাগুলো ঠেলে আসতে চাইছে। আমি চোখ ফিরে নিলাম। শান আমার পাশে বসে বলল, চলো, অনেক ঠান্ডা পড়েছে, বেশিক্ষণ বসলে অসুস্থ হয়ে যাবে, রুমে চলো। আমি শানের পাশ থেকে উঠে একটু দূরে সরে দাঁড়ালাম। একটা কথা বললাম না ওনার সাথে। শান বেঞ্চ থেকে উঠে আমার সামনে এসে আমার হাত ধরে বলল, চলো। শান আমার হাত ধরতে আমি ওনার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, হাত ছাড়ুন। শান হেসে বলল, ছাড়বো না। আমি আরও গম্ভীর কণ্ঠে বললাম, হাত ছাড়ুন বলছি। না, ছাড়বো না, পারলে তুমি ছাড়িয়ে নাও। কথাটা বলে আমি আমার সমস্ত শক্তি দিয়ে এক ঝাটকা মেরে আমার হাত ওনার হাত থেকে ছাড়িয়ে নিলাম, আর রেগে বললাম, একদম আমার হাত ধরবেন না। আমার যা খুশি হোক, আপনি কে বলার? কোনো অধিকার নেই আপনার আমার ওপর। আমি যেতে নেব তখনই শান আমার কোমর ধরে হেঁচকা টান দিয়ে ওনার কাছে মিশিয়ে নিলেন। আমি খটমট করে ওনার দিকে তাকিয়ে বললাম, কি হচ্ছে? বললাম না ছাড়ুন আমাকে। আমি যতই ছোটাছুটি করছিলাম, উনি আমাকে তত শক্ত করে চেপে ধরল ওনার সাথে। আমি ওনার চোখের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে, আর উনি আমার দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। হঠাৎ উনি আমার সামনে এসে চুলগুলো কানের পিছনে গুঁজে দিয়ে বলল, ছাড়বো না তোমাকে, এভাবে শক্ত করে জড়িয়ে রাখবো তোমাকে, কারণ তুমি আমার স্ত্রী। তোমাকে সবভাবে চাষ করার অধিকার আমার আছে, তুমি চাইলে সেটা কেড়ে নিতে পারো না। তোমার সব কিছুর উপর আমার অধিকার আছে, ইনফ্যাক্ট তোমার উপর আমার অধিকার সবচাইতে বেশি। তোমার কিসে ভালো হবে, কিসে মন্দ হবে, সেটা দেখার অধিকার আমারই আছে। তাই এই অধিকার প্রশ্নটা কখনো আমাকে করো না, ওকে? চলো রুমে। আমি পূর্বের ন্যায় কঠোর গলায় বললাম, যাব না আমি কোথাও, ছাড়ুন আমাকে। আমি আগেই তো বলছি ছাড়বো না। ছাড়বেন না তাই তো? শান মাথা নেড়ে বলল, ওনার তখনই চটটা মনে হতে আমার এত রাগ উঠল, আমি নিজেকে ছাড়ানোর জন্য ওনার বাহুতে নিজের সমস্ত রাগ নিয়ে জোরে একটা কামড় দিলাম। কামড় দিতেই উনি কুঁকে উঠল, আমাকে ছেড়ে দিল। উনি ছাড়তে আমি ওনার থেকে দূরে সরে নেব, তখনই আবার উনি আমাকে জড়িয়ে ধরল, তবে এবার পিছন থেকে না। ওনার এক হাত আমার পেটে
এক হাত দিয়ে আমার 2 হাত শক্ত করে ধরে গলার কাছে নিয়ে রেখেছে। উনি আমার কানে কানে মুখ দিয়ে বলল, উফ, এভাবে কেউ কাউকে কামড় দেয়? বুঝলাম যে লাভ বাইট দিচ্ছি, তাই বলে এত জোরে? আমি যদি দিতে শুরু করি না, পুরো শরীর দাগ হয়ে যাবে। মনে রেখো, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। ওনার এসব কথা শুনে আমার রাগে শরীর জ্বলে যাচ্ছে। আমি ওনার দিকে রাগী দৃষ্টি তাকিয়ে বললাম, তখন আমাকে এত জোরে চড় মেরে আপনার মনে শান্তি হয়নি? এখন নাটক করছেন? কি করতে এসেছেন এখানে? শান আমার ঘাড় একটা চুমু দিয়ে বলল, ভালোবাসতে এসেছি। একটু শান্ত হয়ে আমার কথাটা শোনো। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বললাম, শুনবো না আপনার কথা। আপনার কথা আপনার প্রেমিকারকে গিয়ে শোনান। ছাড়ুন আমাকে। আমি নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে লাগলাম, কিন্তু ওনার মধ্যে আমাকে ছাড়ার কোনো হেলদোলি দেখতে পেলাম না। এতক্ষণ ধরে ওনার সাথে ধস্তাধস্তি করতে করতে আমার যেটুকু শক্তি ছিল সব ফুরিয়ে গেল। যতই হোক, ওনার শক্তির কাছে আমি কিছুই না। আমি ক্লান্ত হয়ে ছোটাছুটি করা বন্ধ করে দিলাম। শক্তি শেষ সোনা? নাকি আরও দেখানো বাকি আছে? কেন শুধু শুধু এই ছোট্ট শরীর নিয়ে আমার সাথে লাগতে আসো? জানো, যখন আমার কাছে তোমার হার সুনিশ্চিত। ওনার কথাটা শুনে এতক্ষণ রাগ অভিমানগুলো আমার চোখের কান্না হয়ে বৃষ্টির মতো ধারার মতো বইতে লাগছে। উনি এভাবে আমাকে ছেড়ে পিছন থেকে সামনে ঘুরলেন। আমি তখনই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। উনি আমার চোখের পানি 2 হাত দিয়ে মুছে ধীর কণ্ঠে বলল, ডোন্ট ক্রাই পাখি। কেন কাঁদছো? দেখো মুখ চোখ ফুলে কি হয়েছে? আর কেঁদো না। সরি তো সোনা, আমার ভুল হয়ে গেছে। আমি আমার রাগটা কন্ট্রোল করতে পারিনি, তাই এমনটা করে ফেলেছি। প্রমিস আর কখনো এমন করব না। আমার কান্না তখনও বন্ধ হয়নি। কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেল শান। আবার বলো, প্লিজ কান্না বন্ধ করো ময়না পাখি। আমি এবার ফুপাতে বললাম, আমি আজকে যে কাজটা করেছি তাতে আপনার ঠিক যতটা খারাপ লেগেছে, আমারও সেই দিন আপনার কাজে ঠিক একই রকম খারাপ লেগেছে। এটা বোঝাতে আমি কাজটা এক প্রকারের মজা করেই করেছি, এজন্য দুঃখিত। বাট আপনি আমাকে শুধু শুধু ব্লেম করেছেন। আমি সেলফিশ না, আমি কখনো কারো খারাপ চাইনি। আপনি কি করে আমাকে এত খারাপ ভাবলেন? কথাগুলো বলতে বলতে আমার কান্নার বেগ আরও বেড়ে গেল। সত্যি বলতে উনি আমাকে চড় মেরেছে। খারাপটা আমার সেখানে লাগেনি, খারাপটা লেগেছে ওনার কথাগুলো। শান আমার 2 গালে হাত দিয়ে বলল, ওকে ওকে সোনা, সরি বলছি। তো আমি জানি তুমি কেমন। তাহলে কেন কষ্ট পাচ্ছ? আর যদি সেই দিন তোমার সাথে সেটা করছি সেটার কথা বলো, তাহলে আমি বলবো আমার কাছে কারণ ছিল জান। আমি অবাক হয়ে বললাম, কী কারণ? উনি ধীর কণ্ঠে বলল, তোমাকে সেই দিন এত সুন্দর লাগছিল যে আমি নিজেই তোমার থেকে চোখ ফেরাতে পারছিলাম না। আমি চাইনি আমার বউয়ের দিকে আমি ছাড়া অন্য কেউ তাকাক, তাই আমি ওরকমটা করছি। আর এটা করার জন্য আমি এইটুকু অনুতপ্ত নই। না, এটা কোনো ভুল আছে। ওনার এমন দুর্কণ্ঠ শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এক দৃষ্টি তাকিয়ে রইলাম ওনার দিকে। উনি আর আমি এখন খুব কাছাকাছি বসে আছি। বড় জোর হলে 1 ইঞ্চি দূর হবে আমাদের। উনি আমার গালে হাত বুলিয়ে দিচ্ছে। অনুতপ্ত হয়ে বললেন, খুব লাগছে না? উফ, কতটা ফুলে গেছে। তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। বিশ্বাস করো, আমি এমনটা করতে চাইনি সুইটহার্ট। ওকে অপরাধ যখন আমি করেছি তার ক্ষতিপূরণটা আমি দেব। আমি মুগ্ধ হয়ে ওনার কথা শুনছিলাম। আমার চারপাশে যেন এক মুগ্ধতা ছেয়ে আছে। আমি এখনও তাকিয়ে আছি ওনার দিকে। ক্ষতিপূরণ মানে? কেমন ক্ষতিপূরণ? হঠাৎ আমার গালে ওনার ঠোঁটের ছোঁয়া পেতেই আমি শিহরে উঠলাম। উনি আমার যে গালে থাপ্পড় মেরেছে সেই গালে বারবার ওনার ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। আমার বুকের মধ্যে যেন একসাথে সব ধরনের বাদ্যযন্ত্র বাজছিল।
আবেশে আমার চোখ বন্ধ হয়ে আসছিল। তারপর আমি নিজের কন্ট্রোল করে ওনার থেকে দূরে সরে যেতে নিতে উনি আমাকে আবার ওনার কাছে টেনে নিল আর ঘোর লাগার কণ্ঠে বলল, উফ, আজ আর দূরে যাওয়ার নয়, শুধু কাছে আসার।